বারবার ইনক্লুসিভ বা অংশগ্রহণমূলক একটা নির্বাচন সেটা নিয়ে কথা বলছেন, এবং আপনি স্পষ্ট করছিলেন যে সেটি বলতে আওয়ামী লীগ যেন নির্বাচনে থাকে সেটিও ভারত মিন করছে। ইনক্লুসিভ নির্বাচন এই কথাটি এখন ভারত বলছে। এই যে তিনটি নির্বাচন হয়ে গেল 14, 18, 24, তখন তো ভারতকে কখনো আসলে ইনক্লুসিভ নির্বাচনের কথা বলতে শোনা গেল না। কেন তখন কেন বলছে না, বলেনি, এখন কেন বলছে? ভারতের পজিশন আমি ছিলাম, আমি ওটা কভার করেছিলাম ওই 2+2 মিটিংটা। একটা এইবারে যে গণ অভ্যুত্থান হলো, এই অভ্যুত্থানের একটা উপাদান কিন্তু ছিল ভারত বিদ্বেষ। মানুষের মনে একটা এটা কাজ করেছে। সেখানেও কি আপনি মনে করেন কিনা যে যেটি আপনাদের বন্ধুত্বপূর্ণ সরকার আওয়ামী লীগ সরকার, সেই সরকারের পতনের পেছনে এই কারণটি আপনারা বা ভারতেরও কোনো দায় আছে বলে মনে করেন কিনা? কারণ বাংলাদেশের মানুষ, এই রাজনৈতিক দলগুলো যারা আসলে অভিযোগটা করছেন, গত তিনটি নির্বাচনে যদি ভারত আওয়ামী লীগকে সমর্থন না করতো বা ভারত যদি কিছু কলকাঠি না নাড়াতো, তাহলে আওয়ামী লীগ সরকার গঠন করতে পারতো না। এবং এভাবে করে আসলে মানুষের ভোটাধিকারকে একটু বিঘ্ন করার ক্ষেত্রে ভারতেরও একটা দায় আছে। এটা কি আপনিও মনে করেন? এবং এই কারণেই মোটা দাগে আওয়ামী লীগ সরকারের একটা এই পতনের জায়গায় চলে এসেছে। সম্পূর্ণ বলবো ভ্রান্ত ধারণা। প্রথম কথা, ভারত সরকার সরাসরি ওখানে গিয়ে কোনো ব্যালটে ভোট দিয়ে আসেননি, এবং কেউ ভোট দিয়েছেন এরকম কোনো ভারতীয় কথা কেউ বাংলাদেশের বিরোধী পক্ষও বলেননি। নৈতিকভাবে ভারত সরকার একটি সরকারকে সমর্থন করছিল, কারণ যাতে ভারত তার দ্বারা উপকৃত ছিল বলে। কিন্তু কি হতো, বিকল্প কি ছিল? আসলে প্রশ্নটা হচ্ছে যে বিকল্পটা কি? বিকল্পটা ছিল কি এই যে উগ্রপন্থী চরমপন্থীদের বিরুদ্ধে শেখ হাসিনা সরকার ব্যবস্থা নিয়েছিলেন, তাদের পাশে ভারতের দাঁড়ানো, সেটা কি উচিত ছিল? ভারত কোনোদিনই দাঁড়াবে না, কোনোদিনই দাঁড়াবে না। এই ব্যাপারে নিশ্চিত যে কোনোদিনই ভারত চরমপন্থা এবং উগ্রপন্থার সঙ্গে থাকবে না। বাংলাদেশে কি ঠিক দুই পন্থা, এক হচ্ছে শেখ হাসিনা পন্থা, এক উগ্রপন্থা? না, শেখ হাসিনা পন্থা নয়। একটা হচ্ছে মুক্তিযুদ্ধের পন্থা, আর একটা হচ্ছে মুক্তিযুদ্ধ বিরোধী পন্থা। ভারত সরকার মুক্তিযুদ্ধ পক্ষে, কারণ হচ্ছে যে ভারত সরকার বাংলাদেশের পূর্ব পাকিস্তানের যে অত্যাচার, সেই রাজাকার বাহিনী, তাদের অত্যাচারের বিরুদ্ধে ভারত সরকার যে সহযোগিতা করেছিল, সেই সহযোগিতার ফলে ভারতের বাংলাদেশের মানুষ কিন্তু সেই মুক্তিযুদ্ধ আদায় করে নিয়েছিলেন পূর্ব পাকিস্তানের বিরুদ্ধে। ফলে সেটার তো একটা ঐতিহাসিক স্বীকৃতি দরকার। ফলে এই বিষয়ে একটা কিন্তু আদর্শগত বিভাজন হয়ে গেছে বাংলাদেশের মধ্যে। যে বিভাজন, যে দ্বন্দ্বে বাংলাদেশ কিন্তু 75 সালের পরেও এই দ্বন্দ্বের মধ্যে দিয়ে বাংলাদেশ চলেছে। আমরা সবসময় ভারতীয়রা মনে করি একটি প্রগতিশীল, সমৃদ্ধশালী, উন্নত বাংলাদেশ এবং বাংলাদেশের জন্য নয়, ভারতের জন্য প্রয়োজন। ফলে কোনো কারণেই ভারত সরকার বা ভারতীয় কেউই কোনোদিন কোনো চরমপন্থা বা উগ্রপন্থায় যারা বিশ্বাস করেন, বা পাকিস্তানের সেই ধরনের ব্যবস্থার সঙ্গে যারা বিশ্বাস করেন, তাদেরকে কখনোই সমর্থন করেন না এবং করবেও না। তার জন্য যে কোনো মূল্য দিতে ভারত প্রস্তুত আছে। এই যে কোনো মূল্যটা আসলে কেমন সেটাও একটু শুনবো। আমি বলছিলাম যে নির্বাচনে আপনি বলছেন নৈতিক সমর্থন দিতে পারে, কিন্তু সরাসরি কোনো ভূমিকা নাই। কিন্তু সেখানে যেটি আমরা যদি ধরেন 14 নির্বাচনে আমরা দেখেছি, জাতীয় পার্টির চেয়ারম্যান HM এরশাদকে তখন সুজাতা সিং বাংলাদেশে এসে কিভাবে চাপ প্রয়োগ করেছিলেন। 24-এর নির্বাচনেও জাতীয় পার্টি ভারত থেকে ঘুরে এসে বলল, কি বলেছে ভারত বলা যাবে না। বা 24-এর নির্বাচনের সময় যখন যুক্তরাষ্ট্র একটা শক্তি হয়ে দাঁড়িয়েছিল এবং একটা চাপ প্রয়োগ করছিল বাংলাদেশের উপর, তখনও 2+2 মিটিংয়ে ভারত এর সাথে যুক্তরাষ্ট্রের বৈঠকে, সেখানেও যুক্তরাষ্ট্রকে বার্তা দেওয়া হয়েছে যেন বাংলাদেশকে নির্বাচন বিষয়ে চাপ না দেওয়া হয়। এরকম কিছু কিছু কাজ তো বাংলাদেশ করেছে, ভারত করেছে। এই কাজগুলো কি খুব সঠিক কাজ প্রতিবেশী দেশের নির্বাচন নিয়ে, সেটি মনে করেন? ভারত তার নিজের স্বার্থে করেছে। বলছেন আপনারা যে বারবার ইনক্লুসিভ বা অংশগ্রহণমূলক একটা নির্বাচন সেটা নিয়ে কথা বলছেন, এবং আপনি স্পষ্ট করছিলেন যে সেটি বলতে আওয়ামী লীগ যেন নির্বাচনে থাকে সেটিও ভারত মিন করছে। ইনক্লুসিভ নির্বাচন এই কথাটি এখন ভারত বলছে। এই যে তিনটি নির্বাচন হয়ে গেল 14, 18, 24, তখন তো ভারতকে কখনো আসলে ইনক্লুসিভ নির্বাচনের কথা বলতে শোনা গেল না। কেন তখন কেন বলছে না, বলেনি, এখন কেন বলছে? ভারতের পজিশন আমি ছিলাম, আমি ওটা কভার করেছিলাম ওই 2+2 মিটিংটা, এই বাইডেন আর আমাদের জয়শঙ্করের মিটিং এ। সেটা আমি কভার করেছিলাম। যেটা আমি বুঝতে পেরেছিলাম যে আমরা অবভিয়াসলি এটাকে কভার আপ করতে খুবই অক্ষমতা প্রকাশ করেছিলাম। তাতে আমরা বলেছিলাম যে ইট ইজ বাংলাদেশের ইন্টারনাল অ্যাফেয়ার্স।
এখন কি আমরা সেটাকে বলবো যে এটাও বাংলাদেশের ইন্টারনাল অ্যাফেয়ার্স? আমরা তো জড়িত হয়ে গিয়েছি, প্রফেসর ইউনূসের সঙ্গে আমরা কথা বলেছি, আমরা এটাও বলেছি যে ইনক্লুসিভ হওয়া উচিত, আমরা এটাও বলেছি ডেমোক্রেসি থাকা উচিত। একটা লেসন যদি ভারতীয় সরকার পায়, যে ওই যে বিএনপি যে কথাটা বলতো আর কি, বা যে ডু নট পুট অল ইয়োর এগস ইন ওয়ান বাস্কেট। ভারত তার নিজের স্বার্থে করেছে, ভারত তার নিজের স্বার্থে করেছে, নিজের স্বার্থে করেছে, ভারতের নিজস্ব নিরাপত্তার কারণে করেছে, নিজের নিরাপত্তাকে রক্ষা করার কারণে করেছে। বাংলাদেশে যে সমস্ত জনগণের ভোটাধিকারের চরমপন্থা স্বার্থটা কি আসলে উগ্রপন্থীরা যে এতদিন জেলে বন্দী ছিল, আজ তারা মুক্ত হয়ে ঘুরে বেড়াচ্ছে, এটা ভারতের পক্ষে তো মেনে নেওয়া সম্ভব না, কোনোভাবেই সম্ভব না, এবং কোনোভাবেই সম্ভব না। এবং দেখুন, ভারতের পক্ষ থেকে কিন্তু নতুন সরকারের সঙ্গে সম্পর্ক রাখার জন্য, স্বাভাবিক রাখার জন্য আমি বলবো সব রকমের উদ্যোগ নেওয়া হচ্ছে। এমন কোনো যে ধরনের মনোভাব, যে ধরনের মন্তব্য আমরা বাংলাদেশ সম্পর্কে বাংলাদেশ থেকে শুনছি, তার প্রতিক্রিয়া কিন্তু এখান থেকে, আপনি হয়তো একটা অমিত শাহের কথা উল্লেখ করলেন, আর কারোর তো কোনো উল্লেখ করছেন, ভারতের কোনো সংবাদপত্রে, কোনো গণমাধ্যমে কিন্তু লেখা হয় না বাংলাদেশের বিরুদ্ধে, কারণ বাংলাদেশকে আমরা মনে করি ভারতের জন্য ভারতের প্রতিরক্ষা প্রয়োজন। মন্ত্রী কদিন আগে বলেছেন যে বাংলাদেশের পরিস্থিতির সাথে তুলনা, মানে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে বলছেন ভারতের সেনাবাহিনীকে যুদ্ধের মতো পরিস্থিতি বা অপ্রত্যাশিত পরিস্থিতিতে যুদ্ধের জন্য প্রস্তুত থাকবার জন্য, আমার এরকম মনে হয় একটা এটা নির্দেশনা। ভুল ব্যাখ্যা হয়েছে, ভুল ব্যাখ্যা হয়েছে, আচ্ছা, ওটা তো ভুল ব্যাখ্যা হয়েছে, এরকম কিছু ব্যাপার নয়। কারণ ভারত কখনোই মনে করে না যে অন্য কোনো দেশের সার্বভৌমত্বকে লঙ্ঘিত করে কোনো পদক্ষেপ নেওয়া, এটা কখনোই নয়। বাংলাদেশকে আগে মনে রাখতে হবে যে ৭১ সালে যে স্বাধীন সার্বভৌমত্ব পেয়েছিল, সেটাই তারা বিশ্বাস করে কিনা, সেই সার্বভৌমত্বে বিশ্বাস করে কিনা, সার্বভৌমত্ব নিয়ে বড়াই করেন তারা। সেই সার্বভৌমত্বের জন্য যে মুক্তিযোদ্ধারা, যে সোলজাররা প্রাণ দিয়েছিল, তাদের জন্য আজকে তারা কি ভাবছেন? তারা কি সেটা মনে করেন, নাকি মনে করেন যে পূর্ব পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হওয়াটা অন্যায় ছিল? এটা আগে তারা বলুক, তার আগে এটা স্বীকার করুক যে মুক্তিযুদ্ধ, যে সার্বভৌম বাংলাদেশ যার জন্য বড়াই করেন তারা, যে সার্বভৌম বাংলাদেশ, তার যেন কেউ চোখ তুলে না তাকায়, এই সার্বভৌমত্বটা কে এনে দিয়েছিল? তার প্রতি কি সম্মান দেখাচ্ছেন? এটা লজ্জাজনক ব্যাপার। আমরা বিশ্বে কোনো ভাবতে পারি না যে মহাত্মা গান্ধীকে, ভারতের জাতীয় পিতাকে কেউ অসম্মান করবে, আমরা কোনো ভারতীয় মেনে নিতে পারি না। একজন জাতীয় পিতাকে, যিনি মুক্তিযুদ্ধ করলেন, যিনি স্বাধীনতা এনে দিলেন, বাংলাদেশের মানুষের সহায়তায় করলেন, আজ যারা বিএনপিতে আছেন তারাও কিন্তু মুক্তিযুদ্ধে ছিলেন, ছিলেন না তা নয়, ফলে তার প্রতি যে অসম্মান, এটা কিন্তু কখনোই কোনো সভ্য জগতের মানুষ স্বীকার করতে পারবে না। এবং যে ধরনের মন্তব্য আমরা লক্ষ্য করছি, যে একটা আমরা রিভার্স বাটন টিপে দিয়েছি, রিভার্স বাটন টিপে দিলেই কি সব ইতিহাস মুছে ফেলা যায়? মুছে ফেলা যায় না। সুতরাং এটা অত্যন্ত ভুল কথা বলছেন এরা। ডক্টর ইউনূসের এবং পক্ষ আমার থেকে ধারণা অবশ্য একদিন না একদিন এরা বুঝবেন, একদিন না একদিন উপলব্ধি করবেন যে তারা ভুল পথে চলছেন, সঠিক পথে চলছেন না। জি, ডক্টর ইউনূসের পক্ষ থেকে সেই রিসেট বাটন সম্পর্কে ব্যাখ্যা দিয়ে বলছেন যে মুক্তিযুদ্ধকে রিসেট করবার কথা বা সেই ইতিহাসকে রিসেট করবার কথা বলছেন না। সেই জায়গাটাই না, যে আপনি বলছিলেন যে আসলে যেই সমর্থন, নৈতিক সমর্থন যেটি ভারত সরকার দিয়েছে বা ভারত দিয়েছে, সেটি ভারতের স্বার্থে, ভারতের নিরাপত্তার স্বার্থে, কিন্তু বাংলাদেশের মানুষ যেই বিষয়গুলো বা যেই গণ অভ্যুত্থানে যেই দাবিগুলো উঠেছে, তারা আসলে ভোটাধিকার প্রয়োগ করতে পারে নাই। এই যে মানুষের ভোটাধিকারের অধিকার থেকে বঞ্চিত করা, বা এটাই তো একটা গণতন্ত্রের একটা সূচক, সেখান থেকে বঞ্চিত করা, এটার একটা দায় ভারতের উপর পড়ে কিনা, মানে ভারত তার নিজের স্বার্থে, নিরাপত্তার স্বার্থে। বাংলাদেশের মানুষ তো সেই দায়টা তারা মনে করেছেন যে, তারা মনে করেছিলেন যে ভারত সেই দায়িত্ব পালন করেনি, সেই জন্য তারা তাদের মতো গণ অভ্যুত্থান করে একটা সরকার বদলে দিয়েছেন। এবার তারা নির্বাচনে আসুন। বিএনপি তো বলছেন যে নির্বাচন করা দরকার, এবং নির্বাচনটা হোক। আমরা তো নির্বাচিত কোনো সরকার ছাড়া কাউকে তো স্বীকার করি না। ভারত কোনো সেনা সরকারকে স্বীকার করে না, ভারত কোনো অনির্বাচিত সরকারকে স্বীকার করে। নির্বাচিত করুন, নির্বাচন হোক, দেখা যাক মানুষ এবার ভোট দিতে পারেন কিনা, মানুষ এবার ভোট দিতে পারেন কিনা সেটা এবার দেখা যাক না। বলছেন আপনারা যে বারবার ইনক্লুসিভ বা অংশগ্রহণমূলক একটা নির্বাচন, সেটা নিয়ে কথা বলছেন, এবং আপনি স্পষ্ট করছিলেন যে সেটি বলতে আওয়ামী লীগ যেন নির্বাচনে থাকে, সেটিও মানে ভারত মিন করছে। ইনক্লুসিভ নির্বাচন, এই কথাটি এখন ভারত বলছে। এই যে তিনটি নির্বাচন হয়ে গেল, 14, 18, 24, তখন তো ভারতকে কখনো আসলে ইনক্লুসিভ নির্বাচনের কথা বলতে শোনা গেল না। কেন তখন কেন বলছে না, বলেনি, এখন কেন বলছে?
ভেরি গুড কোয়েশ্চেন। কেন? এর সিম্পল উত্তর হচ্ছে পলিটিক্যাল রিয়ালিটিস হ্যাভ চেঞ্জড। ডিপ্লোমেসি কিন্তু কোথাও একটা আটকে থাকে না। ডিপ্লোমেসি ইজ ভেরি ডাইনামিক। হয়তো এখানে অনেকে ভাবতে পারে যে এতে কি আওয়ামী লীগের ক্ষতি হতে পারে, হয়তো হতে পারে, কিন্তু এফার্টটা তো তাই না। আমরা যদি স্টেট পলিসি হিসেবে দেখি যে এফার্টটা হচ্ছে যে একটা ইলেকশন যদি হয় আগামী দিনে, সেখানে সেটা যদি ইনক্লুসিভ হয়, সেটা অবভিয়াসলি আমার মনে হয় বেশি গ্রহণযোগ্য হবে। আর সেটা একই জিনিস কিন্তু বিএনপিও তাই এক্সপ্রেস করছে। বিএনপি কিন্তু কোনো রিজার্ভেশন রাখছে না যে আওয়ামী লীগ পার্টিসিপেট করা উচিত কি উচিত না। তারা খুব এক্সপ্লিসিটলি বলছে যে আওয়ামী লীগের পার্টিসিপেট করা উচিত এখানে। কেন কিনা এই জিনিসটা তাহলে প্রুভ হবে, যেই জিনিসটা আওয়ামী লীগ করছিল আর কি বিএনপির ক্ষেত্রে। আওয়ামী লীগ চাইছিল যে বিএনপি কোণঠাসা হোক, বিএনপি বয়কট করেছে হয়তো, কিন্তু আওয়ামী লীগ তো কোনো পদক্ষেপ নেয়নি তখন টু টেল দ্য বিএনপি অর টু দ্য কান্ট্রি যে আমরা এই ইলেকশনগুলোকে ফ্রি অ্যান্ড ফেয়ার করব, তারা সবাই পার্টিসিপেট করবে। বিএনপি সেই জায়গাটাকে মানেনি কোনোভাবে। বিএনপির একটা অ্যাপ্রিহেনশন ছিল যে এই ইলেকশনটা কোনোভাবেই ফেয়ার অ্যান্ড ফ্রি অ্যান্ড ফেয়ার হবে না, সেজন্য আমরা তার থেকে পিছিয়ে থাকবো। কিন্তু এটাই প্রুভ করার জন্য হয়তো বিএনপি এই পজিশনটা নিয়েছে যে আমরা হয়তো মরাল হাই গ্রাউন্ড নিতে পারি একটা, যেখানে আমরা বলতে পারি যে আওয়ামী লীগ আসুক এই সময়। আর বিএনপি হয়তো এটাও বোঝে যে এই মুহূর্তে যা পলিটিক্যাল রিয়ালিটিস গুলো আছে বাংলাদেশে, তাতে এখন যদি কাল যদি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয় তাহলে বিএনপি পাওয়ারে আসবে। সেই পরিপ্রেক্ষিত থেকে কিন্তু বিএনপি এই জিনিসটা বলছে। কিন্তু এখন দেখতে হবে যে ভারত কেন বলছে, মানে বিএনপি কেন বলছে সেটা বুঝলাম, আপনিও স্পষ্ট করলেন, কিন্তু ভারত কেন বলছে? আর বলছে না হয় খুব যৌক্তিকভাবে ইনক্লুসিভ নির্বাচন চাইবে, সেটাই স্বাভাবিক, এতদিন বললো না কেন? ভেরি গুড কোয়েশ্চেন। এটাই আমি বলছিলাম যে দেখুন, একটা পলিটিক্যাল পার্টিকে এত বছর ধরে সাপোর্ট দিয়ে আসার পেছনে যেই স্ট্র্যাটেজিক কারণগুলো ছিল, সেটা ফুলফিল হয়েছে কিনা সেটা ইতিহাস ডিসাইড করবে আর কি। কিন্তু যেটা যেটা ভারত এখন বলছে সেটা হলো, ভারত হয়তো এই জিনিসটাকে রিয়েলাইজ করছে যে পলিটিক্যাল রিয়ালিটি কিন্তু এখন কমপ্লিটলি ডিফারেন্ট। এখন কিন্তু বাংলাদেশে আওয়ামী লীগ বা অন্য কোনো দলকে ব্যাক করার মতন ক্ষমতাও হয়তো ভারতের নেই। তো সেখানে রিয়ালিটিটাকে ফেস করে সেটাকে অ্যাডমিট করে এগোনোটাই আমার মনে হয় is a better way to approach international relations rather than continue to lend support to one political party. সেটা হয়তো একভাবে করেছে অবলিকলি, যেখানে বলছে ইনক্লুসিভ ইলেকশন হোক, আর আরেকভাবে যেটা ভারত অ্যাডমিট করছে যে গত 3টে ইলেকশনে যেটা হয়ে এসছে আর কি, আমরা দেখেছি কমপ্লিট ইলেকট্রাল রিগিং হয়েছে, কমপ্লিটলি মানে কোনো ফ্রি অ্যান্ড ফেয়ার তো বটেই না, বরঞ্চ আমরা একের পর এক উদ্ভট ধরনের মেকানিজম দেখেছি আওয়ামী লীগকে পাওয়ারে ফিরিয়ে আনার জন্য। তবে এটাও দেখতে হবে আমাদের, আমি যেটা নিজে জানি বা অনেকেই হয়তো জানে সাংবাদিকরা, যে এমন একটা পর্যায়ে চলে এসেছিল এই সম্পর্কটা ভারতীয় সরকার আর আওয়ামী লীগের মধ্যে, যেখানে শেখ হাসিনা হয়তো অনেক কথা ভারতীয় সরকারের বা ভারতীয় সরকারের যারা রিপ্রেজেন্টেটিভ অফিসিয়ালস, তাদের কথা কিন্তু উনি মানতেন না। তো বিয়ন্ড এ পয়েন্ট আমরা হয়তো অনেকভাবে দেখেছি যে হাত তুলে দেওয়া, তারই একটা এক্সাম্পল আমরা দেখব। কিন্তু ভারত কি চেয়েছিল যে বাংলাদেশে ইনক্লুসিভ নির্বাচন হোক? কারণ আমরা কিন্তু 24 নির্বাচন আগে এমনকি যুক্তরাষ্ট্রের সাথে বৈঠক দেখেছি, 2+2 বৈঠক, যেখানেও বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গে যেন যুক্তরাষ্ট্র একটু শক্ত অবস্থানে ছিল, কিছু স্যাংশনের বিষয়ে এসেছিল, তার আগে একদম নির্বাচনের ব্যাপারে একটা অবস্থান জানাচ্ছিল। কিন্তু ওই 2+2 বৈঠকে ভারতের একরকম কি বলবো, ভারতের বক্তব্য ছিল যে ভারতের পজিশন, আমি ছিলাম, আমি ওটা কভার করেছিলাম ওই 2+2 মিটিংটা, বাইডেন আর আমাদের জয়শঙ্করের মিটিং এ, সেটা আমি কভার করেছিলাম। যেটা আমি বুঝতে পেরেছিলাম যে আমরা অবভিয়াসলি এটাকে কভার আপ করতে খুবই অক্ষমতা প্রকাশ করেছিলাম। তাতে আমরা বলেছিলাম যে ইট ইজ বাংলাদেশের ইন্টারনাল অ্যাফেয়ার্স। এখন কি আমরা সেটাকে বলবো যে এটাও বাংলাদেশের ইন্টারনাল অ্যাফেয়ার্স? আমরা তো জড়িত হয়ে গিয়েছি, প্রফেসর ইউনূসের সঙ্গে আমরা কথা বলেছি, আমরা এটাও বলেছি যে ইনক্লুসিভ হওয়া উচিত,
আমরা এটাও বলেছি ডেমোক্রেসি থাকা উচিত, আমরা এটাও বলেছি যে হিন্দুদের নিয়ে ভাবা উচিত, হিন্দুদের উপরে প্রসিকিউশন হচ্ছে। তো তো নানান ব্যাপারে ইন্ডিয়ান যে কন্ট্রাডিকশনস গুলো ইন্ডিয়ান পলিসির, সেগুলো কিন্তু একভাবে বেরিয়ে এসছে। এটা কিন্তু ডিনাই করা যাবে না যে ইন্ডিয়ান পলিসির মধ্যে যে কন্ট্রাডিকশনস গুলো ছিল সেগুলো ধামাচাপা রয়ে গেছে, সেগুলো ধামাচাপা রয়নি, কিন্তু এগুলো বেরিয়ে এসছে নানান ভাবে। এই যে ইনক্লুসিভ আপনি বললেন, ইয়েস আই এগ্রি উইথ ইউ, ডেমোক্রেসি এতদিন কেন বলেনি? তো এটার খেসারত ভারতকে হয়তো দিতে হবে ফর দ্য নেক্সট হাউ মেনি ইয়ার্স আই ডু নট নো। কিন্তু সেই জায়গার থেকে অন্তত একটা লেসন যদি ভারতীয় সরকার পায়, যে ওই যে বিএনপি যে কথাটা বলতো আর কি, বা যে ডু নট পুট অল ইয়োর এগস ইন ওয়ান বাস্কেট, সেটা সেই লেসনটা কি ভারতীয় সরকার বা ভারতীয় এজেন্সিজরা বা ভারতীয় অর্গানাইজেশনসরা সেটা ড্র করবে? আর তাদের ফরেন পলিসি কি অ্যাকর্ডিংলি সেই ধরনের ডাইনামিজম দেখতে পারবো আমাদের